एक फ्रीज तू हमको उधार दे दे और बदले में EMI ले ले और बदले में EMI ले ले साथ में एक टीवी भी मुफ्त दे दे और बदले में EMI ले ले। वेलकम टू टक झाल मिष्टी विथ इप्सिता। আমি ইপসিতা এখানে নো গালাগালি নো কিস্তি অনলি মস্তি। তো আজকে মজা করে এই গানটা গাইলাম আর গলার অবস্থা খুব খারাপ, মানে গান মনে হয় এখন আর বন্ধই রাখতে হবে। তো যাই হোক, গান শুনে ইন্ট্রোডাকশানে আপনারা বুঝেই গেছেন যে এখন ভিডিওটা কী নিয়ে হচ্ছে। অবশ্যই টিনের ভিডিও দেখলাম যেখানে ও কিনা বেশ কিছু জিনিসপত্র কিনেছে, তো তার মধ্যে EMI বললো, EMIতে কিনেছে ফ্রিজ আর তার সাথে পেয়েছে টিভি মুফত। এটা কি পসিবল? আমরা অনেকেই খোসলা থেকে এত বছর ধরে কেনাকাটা করছি, আমরা কেউ কি টিভির সাথে ফ্রিজের সাথে টিভি মুফত পেয়েছি? এটা কি সম্ভব? আজকে প্রমাণ সহ আপনাদের সামনে তুলে ধরবো উইথ কল রেকর্ডিং, ঠিক আছে? তো যাই হোক, যেটা বলছিলাম, তো টিনের ভিডিও দেখলাম, তার টাইটেল থাম্বনেলের মধ্যেই যা আছে বুঝতেই পারলাম যে এখন সব জোর কদমে চলছে কেনাকাটা, কারণ নতুন ফ্ল্যাট সাজাতে হবে। তো সেখানে ভিডিও শুরু করলো, ভিডিও শুরুতেই আজকে সব ফুল, অনেক রকমের ফুল যেগুলো ওদের ছাদ বাগানে রয়েছে সেগুলো দেখালো। এখন এগুলো একটু দেখিয়ে নিচ্ছে, এরপর যখন ফ্ল্যাট হবে তখন তো আর এগুলো দেখাতে পারবে না, কিন্তু না, তার ব্যবস্থাও কিন্তু করে নিয়েছে, কারণ ফুল পাতা গাছ এগুলো খুব ভালো কন্টেন্ট, আর কন্টেন্টের জন্য আর যে কি করছে ও, সেটা আমরা আস্তে আস্তে খুব ভালো করেই বুঝতে পারবো। ওর ব্লগের মধ্যে থেকেই এখন আপাতত বুঝতে পারছি। তো যাই হোক, ব্লগ যখন শুরু হলো, আনন্দ, এখন তো খুব আনন্দ। টিন যখনই কোনো কিছু নতুন করে তখনই ওর মুখে একটা আলাদাই যেন আনন্দ থাকে। আস্তে আস্তে সেটা যখন হয়ে যায়, সেটাকে পাওয়া হয়ে যায়, তারপরেই শুরু হয়ে যায় ওর ভালো লাগা। তো এখন ওর ভীষণ ভালো লাগবে, এখন একবার সমস্ত কিছু গুছিয়ে নিতে দিন, তারপর যখন সেখানে গিয়ে থাকতে গিয়ে ওর কোনো না কোনো পান থেকে চুন খসবে, তখনই দেখবেন ওর আর ভালো লাগছে না, কারণ ও কোনোদিনও অ্যাডজাস্ট করতে শেখেনি। অ্যাডজাস্ট জিনিসটা কি, প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা জায়গাতেই যে মানুষের ভালো মন্দ থাকতে পারে, তারপর হচ্ছে গিয়ে যেরকম ভাবছি আমরা সম্পূর্ণ সেরকম নাও হতে পারে, এই জিনিসগুলো ও বুঝতে শেখেনি। ও শুধু নিজের মন মর্জিটাই জানে, যে আমি যেরকমভাবে মনে করছি, আমার মন যে দৃশ্যটা দেখছে, সেই দৃশ্যটা পিকচার পারফেক্ট যতক্ষণ থাকছে ঠিক আছে, যেই ওটা বন্ধ হয়ে গেল তখনই ওর আর ভালো লাগলো না। তো যাই হোক, বললো যে অনেক কেনাকাটা, তো তার মধ্যে আজকে দারুণ দেখলেন, বুঝলাম যে আমি আর আমার মতো অনেককেই আজকে উত্তর দিল, কাকে দেখিয়ে? টোনাই কাকা তুমি নাকি আমাদের বাড়িতে আসো না? টোনাই কাকা তো দেখুন, আমি যা বলেছিলাম সোনাইয়ের সম্পর্কে সব কথা মিলল। তো আমি বলেছিলাম ও এখন কলকাতার কোনো একটা জায়গায় সিকিউরিটি গার্ডের কাজ করছে, কারণ ওর ইনস্টাগ্রামে যেসব ও দেয় না, যেন বলে স্টোরি বা পোস্ট, এই সমস্তগুলো দেখলেই কিন্তু বুঝতে পারা যায় ও রীতিমতো ড্রেস পরে রয়েছে, আর তারপর যে বড় বিল্ডিং, সেই বিল্ডিংগুলো ও দেখায়। তো আমি একটুও যদি ভুল না হয়ে থাকি, তাহলে ওর এই কর্মস্থলটা সল্টলেক, রাজারহাট বা নিউ টাউন এরকম কোথাও একটা হবে। ওই রকম ধরনেরই ফ্ল্যাটগুলো যেরকম এখন হয়েছে সেরকম ধরনেরই একটা লাগলো। এবার ভুলও হতে পারে, সারা কলকাতার মধ্যে ওরকম অনেক বড় বড় প্রজেক্ট রয়েছে। তো আমার কেন জানি না ও যেখানটায় কাজ করে সেটাকে অফিস মনে হয়, তাই জন্যই আমি বললাম যে বড় বড় এরকম অফিস তো নিউ টাউন, রাজারহাট, এই সল্টলেক, এইসব জায়গাতেই রয়েছে। তো যাই হোক, একটা জিনিস পরিষ্কার কথা, এই যে আমরা শুনেছিলাম যে সোনাইয়ের সাথে ওর যে ঝামেলাটা, সেটা কি নিয়ে হয়েছিল, সেটা সম্পূর্ণ টাকা পয়সা কেন্দ্রিক। তো ভালো করেই জানেন যে এই যে টাকাটা নিয়েছিল, শোনা গেছে যে ফোকলা কিছু টাকা টিনকে না জানিয়ে সোনাইয়ের কাছ থেকে ধার নিয়েছিল। তো যখন ফোকলা সেটা শোধ করতে পারছে না, অবশ্যই সোনাই বাধ্য হয়ে টিনকে সেটা জানাতে বাধ্য হয়েছে যে ও আমার কাছ থেকে এতগুলো টাকা নিয়েছে। তো আর টিনও যে উত্তরটা দিয়েছে সেটাও খুবই স্বাভাবিক, আমি এটা মানে সমর্থন করি, যে তুই কি আমাকে জানিয়ে টাকাটা দিয়েছিস? তুই যখন জানিস ওর সম্পর্কে অনেক কথা হচ্ছে, অনেক কথা চতুর্দিকে ছড়াচ্ছে, কোনটা ঠিক কোনটা ভুল সেটা তোর তো বিচার করা উচিত ছিল। সবচেয়ে বড় কথা, তুই ওকে চিনেছিস তো আমাকে দিয়ে, তো আমাকে একবার জিজ্ঞাসা করে নিতিস, আজকে আমাকে এখন কেন বলতে এসেছিস যে ও তোকে টাকা দিচ্ছে না? আমি তো কোনো দায় নেব না, এখানে আমি টিনকে 100% সমর্থন করি, এটাই হওয়া উচিত যে কোনো মানুষের।
তো তোমার যার সাথে সম্পর্ক, যাকে তোমার মানে হয় তুমি নিজের দায়িত্বে দাও, নিজে তুমি উসুল করে নাও, বুঝে নাও, মাঝখানে কাউকে এনো না। আর তুমি যখন দিয়েছো তখন আবার আরেকজনকে কেন বলতে এসছো যে ও আমার টাকা দিচ্ছে না? তো যাই হোক, এটা বোঝা গেল যে এই টাকা পয়সার যে ব্যাপারটা সেটা সলভ হয়ে গেছে। টাকা নিয়েছিল, টাকা দিয়ে দিলেই ব্যাস প্রবলেম সলভ। আর তো ওদের মধ্যে কোনো জানি দুশ্মনী বা ওদের কোনো পার্সোনাল এরকম মানে সম্পর্ক খারাপের বিষয় নয়, শুধুমাত্র টাকার বিষয় ছিল, টাকা দিয়েছে, ঝামেলাও মিটে গেছে। তো এই হচ্ছে বিষয়। তো সেই জন্য দেখলাম ছুটিতে মনে হয় এসছে, তখন ওদের বাড়িতেও এসছিল। তো এতদিন যখন দেখাতে পারিনি তখন ওর নাম একবারও বলেনি, আর এখন তার সাথে সমস্ত ঠিক করে নিয়ে এখন টোনাই 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 করছে, এটাও বড় হাস্যকর। তো হয়তো ওকে টাকাটা দিতেই ডেকেছিল আজকেই হয়তো টাকাটা দিয়ে সমস্ত মিটে গেছে, যা এটা কিন্তু হতেই পারে, এটাই আমার মনে হচ্ছে হয়েছে। আগের ব্লগেই বলেছিল যে দাদাভাই পুজো করতে যাবে, দাদাভাই পুজো আছে, তো পুজোর থেকে অনেক কিছু জিনিসপত্র পেয়েছে, সেগুলো আর কি দেখালো। তো একটা জিনিস দেখে অবাক হলাম যে মিষ্টিগুলো দেখাচ্ছিল যখন, তার মধ্যে দানাদার দেখাচ্ছিল। দানাদার চেনে না, দানাদার চেনে না। আমি শুধু অবাক হয়ে যাচ্ছি, মাকে জিজ্ঞাসা করছে এটা কি, ওর মা পাশ থেকে বলে দিল দানাদার। মানে হাজার নেকি ষষ্ঠী দেখেছি, হাজার নেকি ষষ্ঠী মোড়ে হয়তো আমাদের টিন হয়েছে, সেখান থেকে জন্মগ্রহণ করেছে টিন, যে দানাদার পর্যন্ত চেনে না। তো একটা জিনিস বলি যে এই যে টিনের যে দালাল আছে তারা বলে যে ও যে মুম্বাইতে যাবে, হাইরাইজ বিল্ডিংয়ে থাকবে, ও কি বলেছে কোনোদিনও? ও কি কখনো বলেছিল? ওর কথাবার্তাতেই বোঝা যায়। যখন সোনার সম্পর্কে বলছিল তখন বলছিল ওর তো এখন বিশাল ব্যাপার, কলকাতায় থাকে, কলকাতায় কাজ করে, ফ্ল্যাটে থাকে। একটা ফ্ল্যাটের সিকিউরিটি গার্ড কি ফ্ল্যাটে থাকে? ওটাকে কি ফ্ল্যাটে থাকা বলে? ওর যে মানে ও যে এটা বোঝে, এটুকুই বোঝে না যে ফ্ল্যাটে ওখানেও কাজ করছে মানে যে ওই বড় বড় বিল্ডিংগুলোর মধ্যেও থাকছে না, সেটাও বোঝে না। তার থেকে সেটা কিন্তু আমরা অনেক দিন আগের থেকেই বুঝেছি। সেই জন্যই ওই ওপর থেকে ছবি দেখে ও ভেবেছিল যে ফোকলা হয়তো ওই রকম উঁচু বিল্ডিংয়ে থাকে। তো ওর মেন্টালিটি কি, ও কতটা বোঝে না বোঝে, সেগুলো কিন্তু ওর কথাতেই জাহির হয়ে যায়। কিন্তু যারা জাহিল, যারা ওর দালালি করতে করতে জাহিলে পরিণত হয়েছে, নিজেদেরকে জাহিল পরিণত করেছে, তারা কখনোই বুঝতে পারবে না যে ও কী বলতে চাইছে আর ও কী বুঝছে। তো যাই হোক, তারপর রান্নাবান্না দেখালো। তো এখন তো জানেন রান্নাবান্না দেখাতেই পারবে, কারণ কদিন পর যেহেতু হাঁড়ি আলাদা হয়ে যাচ্ছে, সেহেতু এই হাঁড়িতে কি হচ্ছে ওই হাঁড়িতে কি হচ্ছে যখন আলাদা হয়ে যাচ্ছে, যে যার হাঁড়ি নিজে দেখাবে, তাই এখন কিছুদিন কিন্তু দেখাতেই দিচ্ছে। সেটা হচ্ছে গিয়ে রান্না দেখলাম যে ডিমের ঝোল হবে বললো আন্ডা কারি, আর তার সাথে থোড় ভাজা, এই দুটো দেখালো। তো একটা জিনিস দেখলাম, ছাদে গেল, গিয়ে মা বলেছে যে তোরা দুজনে মিলে কাছাকাছি করে একজন কাচবি একজন মেলবি। তো কাচার কাজটা বৌদিকে দিয়েছে আর মেলার কাজটা ও নিয়েছে, যেখানে ওর উচিত নিজে একটুখানি ঘাম ঝরিয়ে কাচলে নিজের শরীরের চর্বিগুলো একটুখানি গলতো। দেখুন আমার শরীরেও চর্বি রয়েছে একদম, সেটা একদম ঠিক কথা, কিন্তু আমি তো আর আমার চর্বি নিয়ে কান্নাকাটি করতে বসছি না যে আমাকে রোগা হতে হবে, আমাকে এই করতে হবে, আমাকে সেই করতে হবে, আমাকে হার্বেল খেতে হবে, আমাকে এক্সারসাইজ করতে হবে। আমি আমার চর্বি নিয়ে তো ঠিক আছি, একেবারে খুশি আছি। তো তাহলে যে চর্বি নিয়ে কাজছে তাকে চর্বি ঝরানোর কথা তো আমি বলতেই পারি, যে দুটো কাজের মধ্যে ও যদি কাজতো, হ্যাঁ, তাহলে ওর পক্ষে বেশি সুবিধা হতো। আর এর উচিত মানে বৌদি তার বরং আরও চর্বি যাতে জমে সেই জন্য তাকে হালকা কাজ নেওয়া উচিত ছিল। তো উচিত ছিল টিনের কাঁচা আর ওর মেলা, কিন্তু ও বুদ্ধি করে ওকে কাজ মানে খাটনির কাজটা দিয়ে দিয়েছে, আর নিজে যেটা কম খাটনির কাজ সেটা নিয়েছে, বুঝতে পারছেন? তো যাই হোক, তারপর হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া হয়েছে, খাওয়া দাওয়া হয়ে সবাই যে যার মতো ঘুমাচ্ছে, কিন্তু ওর চোখে ঘুম নেই, কারণ মনে শান্তি নেই। মনে শান্তি থাকলে ঘুম নিজের থেকেই চলে আসে, তাই না? তো আর ক্লান্তিও তো নেই যে ঘুমিয়ে পড়বে, এমনও তো খাটাখাটনির কাজ করেনি। এই যে দেখুন বললাম যে যদি কাঁচার কাজটাও করতো তাহলে কিন্তু ক্লান্তিটাও আসতো, নিজের শরীরে একটু মেদও ঝরতো, সব কিছুই হতো। কিন্তু ও তো সবচেয়ে শর্টকাট কাজগুলো নেয়। তো সেখানে বললো সবাই ঘুমাচ্ছে, ওর ঘুম আসছে না। তারপর আগেই দেখিয়েছিল যে নখগুলো ছোটো ছোটো করে কেটেছে, বললো যে নেল পালিশ পরে পরবো। তো সেই কাজটাই সেরে নিয়েছে, যেটা ওর জীবনের ভীষণ একটা ইম্পর্টেন্ট কাজ, কারণ নেল পালিশ ছাড়া মানুষের জীবন একেবারে বেরং। নেল পালিশ ছাড়া মানুষ একদম বেঁচে থাকতেই পারে না। তো সেই রকম ওর একটা মোটো আছে, তো সেখানে বললো পিঙ্ক কালারের একটা নেল পালিশ পরে নিয়েছে, ছোটো ছোটো করে নেল পালিশটা মানে নখটা কেটেছে। আর বললো আগের দিন না অনেক দিন থেকেই কালো নেল পলিশটা, হ্যাঁ ওই আধখাপড়া কালো নেল পলিশ আমরা বেশ কিছুদিন ধরেই ওর তে দেখতে পাচ্ছিলাম আঙুলে। তো তারপর ওর গলায় একটা আক্ষেপের সুর শুনলাম, কি যে বাপ্পি আর মা তো ঘুমাচ্ছে, কখন উঠবে কে জানে, তাহলে তাহলে আমরা যেতে পারতাম হচ্ছে গিয়ে ইলেকট্রনিক্সের দোকানে, মানে যেটা জিনিসগুলো কেনা আছে সেই জন্য।
তো বুঝতেই পাচ্ছেন যে মা বাপের ওপর এখনও কিন্তু ডিপেন্ডেন্ট, কারণ একা একা গিয়ে ও তো ডিসাইড করতে পারবে না কি কিনতে হবে কি না কিনতে হবে। তো সেই জন্য মা বাপিকে ওর এখনও অবধি প্রয়োজন। তো তারা এখন ঘুমাচ্ছে, তারা তো আর ওর মতো মানে এমনি ক্যামেরা ধরে সময় কাটায়নি সকাল থেকে। ওর মা রান্না করেছে, ওর বাপিও যথেষ্ট নিশ্চয়ই কাজবাজ যা ঘরে টুকটাক থাকে সেগুলো করেছে। তো তারা খাটাখাটনি করেছে, খেয়েছে, একটু রেস্ট নেবে। তো এর কিন্তু উতলা এর যে কোনো জিনিস, নতুন জিনিসে ও উতলা হয়ে যায়। এটা কিন্তু আজ থেকে না, আমরা অনেক বছর থেকে যারা ওকে দেখছি তারা জানি ও যে কোনো নতুন জিনিসের প্রতি প্রথম বলে না আসতে পাগল যেতে ছাগল, ও একদম তাই। ও এখন আসতে গিয়ে পুরো পাগল হয়ে যাবে, আবার যখন যেতে যাবে তখনও ছাগল হয়ে যাবে। সেগুলো অপেক্ষা করবেন, সবই দেখতে পাবেন। তো সেখানে বলছিল যে মা বাপি যে কখন উঠবে জানি না। ওর বক্তব্য, ওর যখন ঘুম আসছে না, ও যখন ঘুমাতে পারবে না, তাহলে মা বাপিরও ঘুমানোর উচিত নয়, এখনই উচিত উঠে এক্ষুনি চলে গিয়ে জিনিসগুলো কিনে নেওয়া। কারণ ওদের তো এরকম কোনো বিষয় নেই যে দুপুরবেলা গাড়ি ঘোড়া পাবো কোথায়, গাড়ি তো ওদের বাড়িতেই রয়েছে, আর ঘোড়াকে তো ওরা এখন সাইড করে দিয়েছে। তো যাই হোক, গাড়ি চেপে দিব্যি ওরা কিন্তু টোটো করতে করতে চলে যেতেই পারে, কিন্তু মা বাপি তো ঘুমাচ্ছে, ওর ভালো লাগছে না। তো যাই হোক, তারপর কতক্ষণ আর ঘুমাবে, তারাও উঠে তারপর রেডি হয়ে সবাই একসাথে বেরিয়েছে। তো মা মেয়ে আবারও কি আনন্দ, নতুন সংসার পাচ্ছে, কি আনন্দ বলে দাঁত বার করতে করতে গেল। কোথায় গেল না, খোসলা ইলেকট্রনিক্স। তো খোসলা ইলেকট্রনিক্সে গিয়ে এটা ওটা সেটা দেখছিল, তার মধ্যে ফ্রিজ। তো আমি দেখে বুঝতেই পারছিলাম যে ওখানে সবচেয়ে রংচঙা যে ফ্রিজটা আছে সেটাকেই ও পছন্দ করবে, যার মধ্যে ফুল টুল আঁকা সেরকমই হয়তো ও নেবে, আমার মনে হচ্ছিল। তো যাই হোক, এখানে সারপ্রাইজের বিষয়টা চেপে রাখলো, তো সেটা নিয়ে পরে বলছি। পছন্দ করলো, ওখানে ইন্ডাকশান দেখছিল, ইন্ডাকশান দেখলো, দেখে বেশ কিছু কেনাকাটা করে ওরা বেরোলো। তো তার মধ্যে যখন বেরিয়ে তারপর টোটোতে ওরা চা নিল, সেখানেই দেখালো যে দুটো ইন্ডাকশান, দুটো তাওয়া, একটা হচ্ছে গিয়ে কড়াই, এরকম সেগুলো মানে কতগুলো বক্স রাখা আছে। সেগুলো তো পরবর্তীকালে যখন আসলো বাড়িতে তখন এসে আমাদের দেখালো যে আজকের আমাদের কেনাকাটা কি। তো আজকের কেনাকাটার মধ্যে প্রধান হচ্ছে ইন্ডাকশান, আর ফ্রিজটা বলে বুক করে দিয়েছে, ওটা এখানে আসবে না, ডাইরেক্ট ফ্ল্যাটেই চলে যাবে, এখানে আর কি করতে আসবে। তো ওখানকার ঠিকানা দিয়ে দিয়েছে, ওখানে পৌঁছে দেবে। তো বললো যে আজকে এখন কিনেছি ইন্ডাকশান। তো বললো বাপিও একটা কিনেছে। তো এবার বাপি কিনেছে না ও বাপিকে গিফট করেছে সেটা সম্পূর্ণ আলাদা ব্যাপার, তবে হয়তো আমার মনে হচ্ছে ওর বাপি নিজে কিনেইছে। ওর বাপির যে রিলসগুলোর মধ্যে কিন্তু একটা জিনিস মারাত্মক দেখা গেছে, যখন ইন্ডাকশানে রান্না করছিল তখন ওর বাপিকে ক্যামেরাটাকে ধরে দিচ্ছিল, একটা পায়ের কিন্তু দেখা গেছে সেই পাটা একজন মহিলার। তো ওদের ওই ব্যারাকে মহিলা কি করে, ওটা ব্যারাক নাকি তাহলে অন্য কোনো জায়গা, কারণ ওরকমভাবে ব্যারাকের মধ্যে যেখানে পুলিশ মানে পুরুষরা থাকেন, মেল পুলিশরা থাকেন, সেখানে একসাথে ফিমেল পুলিশরাও কি থাকতে পারে? আমার যতদূর মনে হয় না, তাদের নিশ্চয়ই আলাদা আলাদা জায়গা, অন্তত ফ্লোর অন্তত আলাদা থাকবে। তো সেখানে একজন মহিলা কি করে অ্যালাউড হতে পারে সেটা আমি ঠিক বুঝলাম না। আর যদি উনি যেরকম আগে আমাদের দেখিয়েছিল যে উনি ব্যারাকের মধ্যে রয়েছে, সেই ব্যারাকের মধ্যে যদি এই রান্নাটা হয় তাহলে কিন্তু এই মহিলার আসার বিষয়টা ভীষণই আমার সন্দেহজনক মনে হচ্ছে। আর না হলে এটা হয়তো অন্য কোথাও অন্য কারোর বাড়ি, ভগবানই জানে। কিন্তু একজন মহিলা, ওনার ভিডিওর মধ্যে যা দেখা গেছে সেটা দেখাতে কোনো অসুবিধা নেই, একজন মহিলার পা, তিনিই আর কি টিনের বাবার ক্যামেরা মানে ভিডিওটা ক্যামেরাবন্দি করছিলেন, সেটা দেখা গেছে। যখন উনি রান্না করছিলেন দেখলাম ডিম ভাজা রয়েছে, আলু কষাচ্ছে। এবার কি হবে জানি না, বুঝতে পারছি না, রান্নাটা কি হবে বুঝতে পারছিলাম না। অত ছোটো ছোটো করে ডিম কেটেছে, হয়তো এটা হতে পারে আলু ছোটো ছোটো করে কেটে যে তরকারিটা হয় না ডিম ফাটিয়ে, সেটাও হতে পারে। ওই ডিমগুলো সিদ্ধ করে রেখেছে, পরবর্তীকালে হয়তো পুরোটাতে মিশিয়ে দেবে, তাহলে সবাই মিলে অল্প ডিমে অনেকটা তরকারি হয়ে যাবে, রুটি টুটি দিয়ে খাওয়ার মতো হতে পারে। তরকারিটা রুটি দিয়ে খাওয়ার মতোই মনে হচ্ছিল। বাট কে এই রহস্যময় নারী বনা, সেটা তো আমাদের বলার কোনো, সেটা তো আমরা অনুমান করতে পারি, বাদবাকি কে সেই জানে, যারা ওখানে দুজন মানুষ ছিল তারাই জানে কে কোনটা। তো যাই হোক, চলে আসি এবার বাড়িতে আসলো, বাড়িতে এসে সব দেখালো। এবার চিন্তা করুন, যখন ইন্ডাকশানটা দেখাচ্ছিল ওর বাপি বারবার করে সব দেখিয়ে দিচ্ছিল। তো টিন বলল সব জিনিসপত্র দেখানো হলো, ওর ভাগের যে ওর যে ইন্ডাকশানটা সেটা খুললো না, শুধু খুলে লাভ নেই, বাড়ি ওখানে যখন নিয়ে যেতে হবে তাওয়া, তারপর শুধু কড়াইটা বার করে দেখালো, কারণ কড়াইটা ওরকম কড়াই ওই একটা নিজের জন্য কিনেছে, এই বাড়ির জন্য তো কেনা হয়নি, তাই ওটাকে দেখিয়ে দিল। আর তাওয়া দেখলাম মনে হয় একটা না দুটো বলতে পারবো না, তাওয়া কেনা হয়েছে। তো যাই হোক, সেখানে ওর বাপি দেখিয়ে দিল কিভাবে অন করতে হয়, কিভাবে অফ করতে হয়, অপারেট করতে। তো টিন বুঝলাম, টিনের মোটা মাথায় অত ভালো করেও জিনিসটা ঢোকেনি। তাহলে চিন্তা করে দেখুন যে
এখনও ইন্ডাকশানটা ভালো করে শেখেইনি, তাও ইন্ডাকশানটাকেই ভরসা করে ও ফ্ল্যাটে গিয়ে খাওয়া দাওয়া করবে। যদি ফ্ল্যাটে গিয়ে যখন ও থাকে তখন যদি ওর মাথাতেই না আসে এটাকে কী করে অন করতে হয়, কী করে এটাকে কাজ করব, তখন ও কী করবে? তাহলে কি ওর বাপি আসবে কাজ ছেড়ে ওকে রান্না করে দিতে, ইন্ডাকশান চালিয়ে দিতে? তো এখানেই হচ্ছে ক্যাচ। তো আমরা ভালো করেই জানি যে টিনের যে বন্ধু যার সম্পর্কে লিখেছিল যে হ্যাঁ আমি এর সাথেই একেই ভালোবাসি, আর তোমরা শুনেই তো নিয়েছো, সবই তো বলে দিয়েছে, হ্যাঁ আমি একেই ভালোবাসি আর এর সাথেই অনেক দিনের আমার সম্পর্ক, এ কোনোদিনও আমার পাশ থেকে যায়নি। তো আমরা ভালো করে জানি সে কি করতো, সে জাহাজের মধ্যে রান্না করতো। তো জাহাজের মধ্যে কিন্তু গ্যাস সিলিন্ডার আমার যতদূর মনে হয় অ্যালাউ নেই। তো ওখানে যে রান্না করতো কেবিনের মধ্যে, হয়তো সে ইন্ডাকশানের মধ্যেই রান্না করতো। তো তার কিন্তু ইন্ডাকশানে রান্না করার একটা নিশ্চয়ই অভিজ্ঞতা রয়েছে, আর সেই অভিজ্ঞতার জেরেই তার ওপর ভরসা করেই, যেরকম তার হাতের ওপর ভরসা করেছিল তেমনি তার ওপর ভরসা করেই ইন্ডাকশানটা এখন নেওয়া হলো, যতদিন না গ্যাস হবে। বা অনেক সময় কি হয়, গ্যাস ফুরিয়ে যায়, সেখানেও তখন 1-2 দিনের জন্য যদি ইন্ডাকশান থাকে তাহলে ব্যবহার করে নিলে কোনো অসুবিধা হয় না। তো ডাবল সিলিন্ডার যদি নাও নেয় তাহলেও একটা গ্যাস মানে সিঙ্গেল সিলিন্ডারওয়ালা গ্যাস আর তার সাথে ইন্ডাকশান হলেই কিন্তু চলবে। তো আগের দিন ব্লগের মধ্যে দেখেছিলেন একটা ওই ছোট সিলিন্ডারওয়ালা যে একটা ছিল, ওভেন ছিল, সেটা ওর বাপি নিয়েছিল। টিন বলেছিল যে এটা আমি নিয়ে যাব, এটা আমি নতুন ফ্ল্যাটে নিয়ে যাব। তো ওটা হয়তো নেওয়ার কোনোভাবে সুযোগ পায়নি। মেবি ওটা হতে পারে যে ওটা যখন যেদিন রান্না করছিল ওটাতে, সেটা কিন্তু একটা ওই পুলিশের ব্যারাক মতো ছিল, সেটা দেখে বোঝা যাচ্ছিল ওটা হয়তো সরকারি, হয়তো ওর বাবা রিফিল করতে নিয়ে এসছে, সেই জন্য ওটাকে নেওয়া যাবে না। তো তারপরের দিন ইন্ডাকশানে রান্না হচ্ছিল। তাহলে দেখুন, চিন্তা করে দেখুন, যদি 2-2 4 করি তাহলে কিন্তু মিলে যাচ্ছে। যে প্রথম ওর বাবা যখন রিল করেছিল তখন দেখা গেছিলো ওই ছোটো সিলিন্ডারওয়ালা ওভেনটাতে উনি রান্না করছেন, আর তারপরে দেখা গেল সেই সিলিন্ডারটা এসে গেছে এখানে, সিলিন্ডারটা চলে এসছে এখানে, মানে শেষ হয়ে গেছে, সেটা রিফিল করতে হবে, দায়িত্বটা উনি নিয়েছেন। তো এই যে ইন্ডাকশানটা কিনেছে হয়তো সরকারিও হতে পারে, সরকারিতেও হতে পারে। পরবর্তীকালে দেখলাম যে একটা ইন্ডাকশান ওখানে রাখা আছে, ইন্ডাকশানে ওর বাবা কিন্তু রান্না করছিল। তাহলে সেটা ঠিক বুঝতে পারলাম না যে ওর বাবা এটা কি বাড়ির জন্য নিল, কারণ বাড়িতেও মাঝে মাঝে কিন্তু ওর বাবা এসে রান্না করে, হয়তো ওর বাবার সুবিধা হবে তাই জন্য নিল। বাট যাই হোক, এটা পরিষ্কার যে ওই যে সিলিন্ডারটা ওটা নেওয়ার অধিকার টিনের নেই, ওটা হয়তো সরকারি, সেই জন্য ওটা আবার ফেরত দিয়ে দিতে হবে। তো তাই জন্য টিন এখানে এখন কিনে নিল একটা ইন্ডাকশান ওভেন। তো আমার মনে হয় এটাতে রান্না ওই আমাদের কবিতা চোর, কবিতা চোর অনেকদিন বলি না, তো কবিতা চোর তো এখন রণদীপ্ত বাবু হয়ে গেছে। কালকে খুব ভালো লিখেছে শ্রাবন্তী, বলছে ওকে এমনভাবে রণদীপ্ত বাবু লিখছে, এরপর কোন দিন না ও কোনো নিজের সরকারি কোনো সত্যি কাজ করতে যাবে যেখানে ওর নাম সই করতে লাগবে, সেখানে না ও ভুল করে রণদীপ্ত বাবু লিখে দেয়। সত্যি কথা বলতে সত্যিই তাই হবে, যেভাবে রণদীপ্ত বাবু বলছে, তো সত্যি এই কবিতা চোর সে নাকি আবার রণদীপ্ত বাবু, ফোকলা রণদীপ্ত বাবু। তো সেই রণদীপ্ত বাবুই কিন্তু আমার মনে হচ্ছে রান্না করবে, সেই ভরসাতেই টিন নিল এই ইন্ডাকশানটা। নাহলে এখনও ইন্ডাকশানে কিছু জানি না, শিখিনি, ABCD জানি না, সেটা নিয়ে আমি চলে যাব, আর তারপর যখন পারবো না তখন কি গালে হাত দিয়ে বসে থাকবো, জানি না। তো যাই হোক, একটা জিনিস খুব মজার দেখলাম যে এই ফ্ল্যাটটা নেওয়াতে সবচেয়ে খুশি মনে হয় অমাবস্যা দেবী হয়েছে। অমাবস্যা দেবী বলছে যখন এখানে ভাল লাগবে না, এখানে রান্না করতে ইচ্ছা করবে না, তখন চলে যাব ফ্ল্যাটে গিয়ে সোজা এরকম পড়ে থাকবো, মানে তুই রান্না করবি, আমি ওখানে রিল্যাক্স করব। তো টিন আবার বুঝিয়ে দিল সেগুড়ে বালি, যদি ওখানে যাও তাহলে এখান থেকে রান্না করে তারপরেই যাবে, পরিষ্কার এরকমভাবে বলে দিল। তো যাই হোক, এবার চলে আসি, যখন জিনিসপত্র সমস্ত কিছু দেখানো হয়ে গেল, ওদের রাতের খাওয়া দাওয়াও হয়ে গেল, তারপর রাতে করেছিল হচ্ছে গিয়ে আলু ভাজা করলো। তো বললো যে এবার শুতে যাব, তার আগে তোমাদের সবচেয়ে বড় একটা সারপ্রাইজের কথা বলি। সেটা কি, একটা টিভি দেখালো, 24 ইঞ্চির টিভি দেখিয়ে বলল যে এটা খোসলা থেকে আমাকে দেওয়া হয়েছে মুফত। কেন? কারণ আমি যে ফ্রিজটা নিয়েছি, এই ফ্রিজটার সাথে এখন অফারে ছিল যে এই ফ্রিজটা নিলে এই টিভিটা ফ্রি। তো এটা শুনে আমি জানি সবারই কপালে চিন্তার ভাঁজ পড়ে গেছে যে এটাও কি পসিবল, এটা কি হতে পারে। তো সেটা নিয়ে অবশ্যই আমি ছানবিন শুরু করলাম। তো শুনে নিন, আমি খোসলাতে ফোন করেছিলাম, এটা সব খোসলাই এক, ঠিক আছে, সব খোসলাই এক। তো সেই খোসলাতে ফোন করে আমি যখন জিজ্ঞাসা করলাম কি বলা হলো, হ্যাঁ 32 ইঞ্চি ফ্রি আছে, 32 ইঞ্চি
না 32 ইঞ্চি আছে এসির সাথে, ঠিক আছে? আচ্ছা 24 ইঞ্চি আছে সিলেক্টেড কিছু ফ্রিজের সাথে। ফিলিপসের সিলেক্টেড কিছু মডেল, মানে ও সিলেক্টেড আচ্ছা সিলেক্টেড মডেল। আচ্ছা বলছি এটা সব, বলছি সব খোসলাতেই পাবো এটা? ঠিক আছে বলছি মডেলের সাথে আমাদের থাকে, সব মডেলে থাকে না। আর কতদিন অবধি থাকবে এটা? মোটামুটি আপনার এখন দিন 15 দিন আছে। দিন 15 দিন আছে, আচ্ছা ঠিক আছে। মানে ডবল ডোর ফ্রিজ নিলে তাহলে 24 ইঞ্চি পাবো, আর আর সব মডেল না, আর এসি নিলে 32 ইঞ্চি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আপনি ধরুন আপনারা ধরুন যেটা আমাকে ফ্রি দিচ্ছেন তার মধ্যে যদি একটু আমি ধরুন একটু পে করে বলি যে একটু বড় আরো আমার টিভি চাই, তাহলে হবে? ওটা হবে না। আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ। তো শুনে নিয়েছেন তো, এরকম ওরা অফার দিয়েছিল সিলেক্টেড কিছু মডেলের ওপর, ফ্রিজের মডেলের ওপর এই 24 ইঞ্চি টিভিটা ফ্রি। তো আমি চিন্তা করছিলাম, ভাবছিলাম যে আচ্ছা 24 ইঞ্চি তো মানে এখন তো কম্পিউটার মনিটরগুলোও অনেকে 26 ইঞ্চি হয়, বড় বড় মনিটর হয়, তো খুবই ছোট। তো এটার মধ্যে যদি কিছু টাকা দিত তাহলে কি তার বদলে ওরা বড় টিভি দিত, সেটাও আমি ইনকোয়ারি করেছিলাম। তো বললো না, এটাই পলিসি যে এই ফ্রিজটা নিলে আপনাকে এই ছোট টিভিটাই দেওয়া হবে, এটার মধ্যে আপনি এক্সট্রা টাকা দিলে যে বড় সাইজের টিভি পাবেন এরকম এই অফার আমাদের নেই। আর ওদের আরও একটা অফার ছিল, সেটা হচ্ছে গিয়ে এসির সাথে, এসি কিনলে 32 ইঞ্চি টিভি ফ্রি পেত। তো বোঝা গেল এখনও এসিটা নিচ্ছে না। তো যাই হোক, ও বললো সব কিছু ও বাজাজ ফিনান্স থেকে নিয়েছে। এক্ষেত্রে বলে রাখি, ও যখন ফোনটা কিনেছিল তো অত টাকা দিয়ে একটা ফোন ও যখন ক্যাশ দিয়ে কিনেছিল, কারণ ক্যাশ ও দিচ্ছে, ক্যাশ ও কাউন্টারে জমা করছে, সেটা কিন্তু আমাদের ভিডিওর মধ্যেই দেখিয়েছিল। এটা কোনোভাবে ও বলতে পারবে না যে ওর ফোনটা ইএমআইতে কেনা, কোনোভাবে না, কারণ ও নিজে মানে এতগুলো বান্ডিল দেখিয়েছিল, এক একটা বান্ডিল টাকা দেখিয়েছিল, ওটা কোনো মতেই হতে পারে না যে ও ইএমআইতে কিনেছে। তো সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে সেই সময় যখন কিনেছিল সেখান থেকেই এরকম হয়, খোসলা থেকে বা যে কোনো বড় জায়গা থেকে আপনাকে অফার করা হবে যে আপনি কি এরকম বাজাজ ফিনান্স কার্ড নেবেন, এরপর যখন আপনি কিনবেন তাহলে সেগুলো ইএমআইতে, কেন ক্যাশ টাকা দেবেন, ইএমআইতে দিয়ে দেবেন। আপনার ব্যাংকের সাথে থাকবে, প্রত্যেক মাসে আপনার ব্যাংক থেকে অটোমেটিক্যালি টাকাগুলো কেটে যাবে, 0% ইন্টারেস্ট, আপনার একটাও টাকা লাগবে না। অনেক সময় প্রসেসিং ফিসও লাগে না, বা বেশিরভাগ ক্ষেত্রে প্রসেসিং ফিস লাগলেও খুব সামান্য, ওই 600-700 টাকার মধ্যে একটা কোনো অ্যামাউন্ট থাকে, সেটা ডিপেন্ড করে কি জিনিস, কত দামের জিনিস আপনি কিনছেন সেটার উপরে, বাদ বাকি আর কোনো এক্সট্রা খরচা না। অনেক সময় তো পুরোটাই প্রসেসিং ফিটাও ধরে নিয়ে তারপর ইএমআইতে ফেললে আরও কোনো এক্সট্রা পয়সা লাগে না। সেটার ক্ষেত্রে মাসটা একটু হয়তো এগিয়ে আসে, মানে সেক্ষেত্রে দেখা যায় যদি আপনি 8 মাসে শোধ করে দিচ্ছেন তাহলে আপনার ওই প্রসেসিং ফিসটাও ফ্রি হয়ে গেল, একদম কোনো টাকা লাগবে না, কোনো এক্সট্রা কোনো কস্ট নেই, নো কস্ট ইএমআই যেটাকে বলে। সত্যি বাজাজ ফিনান্সে আমি যত জিনিস কিনেছি সব আমার কিন্তু বাজাজ ফিনান্স থেকেই নেওয়া, তো সেক্ষেত্রে কোনো অসুবিধা হয়নি। ওরা এখন যা জিনিসগুলো কিনেছে সবই ইএমআইতে নিয়েছে। তবে কখনোই ফোনটাকে যদি বলে যে আমি ইএমআইতে নিয়েছি তাহলে এটা মানবো না, কারণ ও নিজে ক্যাশ কাউন্টারে ক্যাশ জমা করছে সেটা দেখিয়ে ভিডিও করেছিল, আর সেটা দেখিয়ে বান্ডিলগুলো দেখিয়ে বলছিল টাকা চলে, সব টাকা যা আমি 4 মাসে যা টাকা কামিয়েছি সব টাকা গেল এরকম বলেছিল। তো পরিষ্কার বোঝা যাচ্ছে ওটা ক্যাশে কিনেছিল, আর সেই সময়ই ওকে অফারে দেওয়া হয়েছিল, আর ও বাজাজ কার্ডটা নিয়েছিল, সেটা এখন ও লাভ পাচ্ছে। তো ভালো কথা, খুবই ভালো কথা। তো একটা জিনিস দেখলাম যে এখন অবধি এইটুকু জিনিস কেনা হলো। আরও একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে সিংহাসন, ঠাকুরের সিংহাসন কিনবে। আর হচ্ছে গিয়ে ঠাকুর দেখলাম তো লক্ষ্মীনারায়ণের ফটো কিনেছে, লক্ষ্মীনারায়ণকে এরকমভাবে ফটোতে বসিয়ে পুজো আমি দেখিনি, যতজন আছে আমাদের পরিচিত কাউকে আমি ওরকম দেখিনি, হয়তো দেয়, কারণ ওরা যখন নিয়েছে ব্রাহ্মণ ফ্যামিলি, হয়তো ওর বাবাও সাথে ছিল, উনি পুজো টুজো এর আগে করেছেন, তো সেক্ষেত্রে হয়তো এটা দেয়। যেমন একটা জিনিস জানি যে মা কালী সিংহাসনে বসিয়ে সাধারণত পুজো করে না, মা কালীর ছবি থাকে সিংহাসনের বাইরে, সেখানে ফুল দেওয়া হয়, কিন্তু প্রতিষ্ঠা করে মা কালী পুজো খুব কম জায়গায় হয়, সেটা
হয়তো কোনো নিয়ম থাকলেও থাকতে পারে, তার প্রচুর বিধি নিষেধও থাকবে। তো ও দেখলাম যে সিংহাসন কিনবে আর সেখানে ঠাকুর পাতবে। 5 বছর বাতকুল্লায় ঠাকুর দিল না, এই প্রায় 1 বছর হয়ে গেল, বাপের বাড়ি তো হাতে গুনে কয়েকদিন ও ঠাকুর দিয়েছে। এখন তাহলে তড়িঘড়ি করে ঠাকুর কেন? কারণ কন্টেন্ট। সারাদিনে ও যদি একা থাকে, ও তো দোকা কাউকে দেখাতে পারবে না, যাদের দেখানো তাদেরকেই দেখাবে। তো কিন্তু তার বাদবাকি যে সময়টা, সে সময় যদি কাউকে দেখাতে না পারে, তখন ও কন্টেন্ট কি করবে? ওই দেখলেন যে কতগুলো টব কিনেছে, তো সেগুলো ওর বারান্দা আছে শুনেছেন, তো বারান্দায় টবের ফুল হবে, সেই ফুলগুলো হবে কন্টেন্ট। এখানে ঠাকুরের সিংহাসন, সেই ঠাকুর দেওয়াটাও বেশ কিছুক্ষণের একটা কিন্তু কন্টেন্ট হয়েই যাবে। যেমন দেখেছেন যে সন্দীপকে ও দেখে যে সন্দীপ মঙ্গলবার করে পুজো দেয় বসে, তো সেটা ওকেও তো করতে হবে না? তো ঠাকুর এখন ওর কাছে কন্টেন্ট, সেই হিসাবেই ও নেওয়া। কারণ সন্দীপদের বাড়িতে সন্দীপ যবে থেকে এই বজরংবলী পুজো করছে, ও তো তবে থেকে পুজো প্রত্যেক সপ্তাহে নিষ্ঠা ভরে করে যাচ্ছে, কিন্তু ওকে কিন্তু নিষ্ঠা ভরে কোনোদিনই আমরা পুজো করতে দেখিনি। তো যাই হোক, যেটা আগে দেখিনি সেটা এখন দেখবো, কারণ আগে ওর এই রূপটাও তো দেখিনি, ওর যে ভেতরে ভেতরে কি কি ছিল, তাই না? তো যা হবে যেটা হবে সবই দেখবো হাম লোক, টিং টং। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আছি খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে। তো মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।